আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আপনাদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউরিক অ্যাসিড। মূল আলোচনায় যাওয়ার আগে সবার প্রতি আমার একটা অনুরোধ, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের ওপর বাংলাতে লেখা আমার একটা বই আছে। আমি সবাইকে অনুরোধ করব সেই বইটা কিনতে এবং পড়তে। ওই বইটা কিনতে গেলে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, তখন ওয়েবসাইটে লিঙ্কটা পাওয়া যাবে। এই বইটার দাম হলো মাত্র 219 টাকা। আমার আরও একটা বই বাংলায় লেখা ডায়াবেটিসের উপর শীঘ্রই প্রকাশ হতে চলেছে এবং আপনারা সরাসরি এই বইটা আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন। এবার আসা যাক মূল আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিডটা আসে কোথা থেকে, অর্থাৎ আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয়। আমাদের শরীরের অথবা এই পৃথিবীতে যত লিভিং অবজেক্টস আছে তাদের প্রত্যেকটা কোষের ডিএনএ এবং আরএনএ নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এদের কাজ হলো কোষের সমস্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা। এই ডিএনএ বা আরএনএ সম্বন্ধে এখানে আমার পক্ষে আর বেশি কিছু আলোচনা করা সম্ভব নয়। যাদের এই ডিএনএ বা আরএনএ সম্বন্ধে কিছু জানার থাকবে তারা ক্লাস 10, 11 অথবা 12-এর জীববিজ্ঞান বই দেখে নিতে পারেন। এই ডিএনএ এবং আরএনএ অণুগুলো খুব লম্বা লম্বা সরু সুতোর মতন হয়, ফলে এই লম্বা সুতোর মতন অণুগুলো অনেকগুলো ছোট ছোট অণু পরস্পরের সাথে জুড়ে তৈরি হয়। তা না হলে খুব লম্বা লম্বা অণু তৈরি করা সম্ভব নয়। এখানে যে ছোট ছোট অণুগুলো পরস্পরের সাথে জুড়ে এই লম্বা লম্বা ডিএনএ বা আরএনএ অণুগুলো তৈরি করে, সেই ছোট ছোট অণুগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। এই দুটো গ্রুপ হলো পিউরিন গ্রুপ এবং পিরিমিডিন গ্রুপ। এখন পিউরিন গ্রুপে যে অণুগুলো থাকে সেই অণুগুলো হলো অ্যাডিনিন এবং গুয়ানিন। আবার অন্যদিকে এই পিরিমিডিন গ্রুপে যে অণুগুলো থাকে সেগুলো হলো থায়ামিন, সাইটোসিনস এবং ইউরাসিল। এখানে আমি আরএনএ এবং ডিএনএর ছবি দেখিয়েছি। আরএনএর পুরো নাম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর একটা স্ট্র্যান্ড এবং যখন দুটো আরএনএ স্ট্র্যান্ড জুড়ে তৈরি করে ডিএনএ স্ট্র্যান্ড। আমি বলেছি এই লম্বা লম্বা অণুগুলো অনেকগুলো ছোট ছোট অণু নিয়ে তৈরি এবং সেই অণুগুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়, পিউরিন এবং পিরিমিডিন গ্রুপে। পিউরিন গ্রুপে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন এবং পিরিমিডিন গ্রুপে থাকে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিলস নামক অণুগুলো। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দেখুন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিলস এইগুলো পরপর জুড়ে গিয়ে এইভাবে লম্বা লম্বা অণু তৈরি করে এবং দুটো আরএনএ অণু জুড়ে গিয়ে তৈরি করে একটা ডিএনএ অণু। এইখানটায় থাকবে অ্যাডেনিন, এখানে থাকবে গুয়ানিন, এখানে থাকবে সাইটোসিনস, এখানে থাকবে থায়ামিন, এখানে থাকবে ইউরাসিলস, এইভাবে চলতে থাকবে এবং তার অপোজিট অণুগুলো থাকবে। আমাদের দেহে প্রতিদিন কিছু নির্দিষ্ট পরিমাণের পুরানো কোষ নষ্ট বা ধ্বংস হয়, আবার ওই কিছু নির্দিষ্ট পরিমাণের নতুন কোষের জন্ম হয়। যখন পুরানো কোষগুলো নষ্ট হয় বা ধ্বংস হয় তখন তার মধ্যে অবস্থিত ওই ডিএনএ এবং আরএনএ অণুগুলোও ভেঙে যায় এবং তখন ওই ডিএনএ এবং আরএনএ অণুগুলোর মধ্যে অবস্থিত পিউরিন অণুগুলো যেমন অ্যাডেনিন এবং গুয়ানিন অণুগুলো মেটাবলাইজ হয়ে তৈরি করে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড তৈরি হয় আমাদের লিভারে।
1902 সালে ইমেল ফিশার নামে একজন সায়েন্টিস্ট নোবেল প্রাইজ পেয়েছিলেন এই ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পদ্ধতি আবিষ্কার করার জন্য। তাহলে আমরা জানতে পারলাম আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়। ডিএনএ এবং আরএনএর মধ্যে যে অ্যাডেনিন এবং গুয়ানিন অণুগুলো থাকে সেইগুলো লিভারে মেটাবলাইজ হয়ে তৈরি করে ইউরিক অ্যাসিড। এই ব্যাপারে পরে আমি আরো বিস্তারিত আলোচনায় আসব। এইখানে আমি দেখাচ্ছি কিভাবে অ্যাডেনিন এবং গুয়ানিন অণু থেকে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। প্রথমে অ্যাডেনিন অণু থেকে তৈরি হয় হাইপোজ্যান্থিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ এবং গুয়ানিন অণু থেকে তৈরি হয় জ্যান্থিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। তারপর হাইপোজ্যান্থিন থেকে তৈরি হয় জ্যান্থিন। এখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমের নাম হলো জ্যান্থিন অক্সিডেজ। তারপরে ওই জ্যান্থিন থেকে তৈরি হয় ডাইরেক্টলি ইউরিক অ্যাসিড লিভারে। এখানেও কাজ করে সেই জ্যান্থিন অক্সিডেজ নামক অণুটা। অতএব আমরা এখানে বুঝতে পারলাম কিভাবে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আমাদের শরীরে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণের কোষ ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে এবং প্রতিদিন ওই নির্দিষ্ট পরিমাণের আবার কোষ নতুন করে তৈরি হচ্ছে। ফলে প্রতিদিন আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণের ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং একটা নির্দিষ্ট পরিমাণের ইউরিক অ্যাসিড আবার প্রতিদিন আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। ফলে রক্তে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকে এবং সেই পরিমাপ বা মাত্রা হলো 2 থেকে 5 মিলিগ্রাম পার ডিএল ইন ফিমেল মানে মেয়েদের ক্ষেত্রে এবং 3 থেকে 7 মিলিগ্রাম পার ডিএল ইন মেল মানে পুরুষদের ক্ষেত্রে। তাহলে কোনো কারণে যদি আমাদের শরীরে স্বাভাবিকের থেকে প্রচুর পরিমাণে কোষ আমাদের শরীরে ভাঙতে শুরু করে এবং বেশি করে ইউরিক অ্যাসিড তৈরি হতে থাকে অথবা কিডনির কোনো অসুখের জন্য স্বাভাবিকের থেকে কম করে ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে থাকে, তখন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে যাবে। ফলে পুরুষদের ক্ষেত্রে যখন রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল 7 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে যাবে এবং মহিলাদের ক্ষেত্রে যখন রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল 6 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে যাবে তখন সেই অবস্থাটাকে বলা হয় হাইপার ইউরেসেমিয়া। তাহলে আশা করি এতক্ষণে আমরা বুঝতে পারলাম ইউরিক অ্যাসিড আমাদের রক্তে কোথা থেকে আসে, রক্তে ইউরিক অ্যাসিডের নর্মাল লেভেল কত এবং প্রধানত কি কি দুটো কারণে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ে। এবারে আমরা আলোচনা করব রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়লে কি হয়। এর উত্তর হলো ইউরিক অ্যাসিড জলে খুব একটা সলিউবল বা দ্রবণীয় নয়। ফলে ইউরিক অ্যাসিডের লেভেল রক্তে স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলে সেই ইউরিক অ্যাসিডের অণুগুলো ক্রিস্টালের আকারে শরীরে বিভিন্ন জায়গায় জমা বা ডিপোজিট হতে থাকে। যখন রক্তে ইউরিক অ্যাসিডের এই ক্রিস্টালগুলো জয়েন্টে জমা বা ডিপোজিট হতে থাকে তখনই আমরা তাকে বলি গাউটি আর্থ্রাইটিস বা গাউট। সহজ কথা বা বাংলায় গ্রাম্য ভাষা দেখে বলা হয় গেটে বাত বা বাত। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে জানলাম যে রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়লে ওই ইউরিক অ্যাসিডের অণুগুলো যখন ক্রিস্টালের আকারে বিভিন্ন জয়েন্টে এসে জমা হয় তখন যে অসুখটা সৃষ্টি হয় তাকে বলা হয় গাউটি আর্থ্রাইটিস বা সহজ করে এক কথা গাউট এবং বাংলায় একে বলা হয় গেঁটে বাত বা শুধু বাত। এখন আমরা জানব
এই গাউটের উপসর্গগুলো কি? গাউটের উপসর্গগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি, অ্যাকিউট গাউট এবং ক্রনিক গাউট। অ্যাকিউট গাউটের সিমটমসগুলো খুব অ্যাকিউটভাবে দেখা দেবে এবং সেই সিমটমসগুলো হলো অ্যাকিউট পেন ইন জয়েন্টস, অর্থাৎ জয়েন্টে খুব তীব্রভাবে ব্যথা হতে থাকবে, রেডনেস অ্যান্ড সোয়েলিং অফ জয়েন্টস, ওই জয়েন্টটা বা ওই গাঁটটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে, লেস মুভমেন্টস অফ জয়েন্টস, জয়েন্টটাকে নড়ানোই যাবে না এবং যে কোনো জয়েন্টে হতে পারে, কিন্তু ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টটাই সব থেকে বেশি করে অ্যাফেক্টেড হয়। পায়ের যে বুড়ো আঙ্গুলের মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টটাই সব থেকে বেশি করে অ্যাফেক্টেড হয়। সেখানে ক্রনিক গাউটে সমস্ত উপসর্গগুলো দীর্ঘমেয়াদী এবং অল্প অল্প করে হতে থাকবে। যেমন অল্প পেন অনেক দিন ধরে চলতে থাকবে, অতটা জয়েন্টের লাল ভাব থাকবে না, অতটা জয়েন্টে ফোলা থাকবে না, জয়েন্ট অনেকটা নাড়ানো যাবে, বেশি নাড়াতে গেলে পেন হবে এবং বোঝাই যাবে না যে মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টে কোনো রকম সোয়েলিং আছে। এখানে আমি দুটো অ্যাকিউট গাউটের ছবি এবং একটা ক্রনিক গাউটের ছবি দেখিয়েছি। এই দুটো হলো অ্যাকিউট গাউটের ছবি। এটা হলো পায়ের ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এবং এটা হলো হাতের ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। গাউট সাধারণত ছোট ছোট জয়েন্টগুলোতে অ্যাফেক্ট করে। হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, আমাদের সবার ধারণা থাকে এটা বোধহয় বাত বা গাউট, কিন্তু এগুলো মোটেই বাত বা গাউট নয়, কারণ গাউট সবসময় ছোট ছোট জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে। এটা হলো একটা অ্যাকিউট গাউট, পায়ের ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টকে অ্যাফেক্ট করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন্টটা ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং খুব ব্যথা হচ্ছে এবং এখানে জয়েন্টের মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড। এখানটা আমরা দেখতে পাচ্ছি জয়েন্টটা ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং খুব ব্যথা হচ্ছে এবং জয়েন্ট এবং মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড। এটা হলো ক্রনিক গাউটের ছবি ফার্স্ট মেটাটার্সোফ্যারেঞ্জিয়াল জয়েন্টের। এখানে অতটা ফোলা নেই, অতটা রেডনেস নেই এবং ততটা ব্যথাও নেই। এবারে আমরা আলোচনা করব রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে গেলে তার চিকিৎসা। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন স্বাভাবিকের থেকে মানে 7 মিলিগ্রাম পার ডিএল এর থেকে বেশি হয় তখন সেই অবস্থাকে বলা হয় হাইপার ইউরেসেমিয়া। রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল 7 মিলিগ্রাম পার ডিএল এর উপরে চলে গেলে তখন গাউট বা বাতের উপসর্গগুলো দেখা দিক বা না দিক, রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল কমাবার জন্য চিকিৎসা শুরু করা উচিত। এই হাইপার ইউরেসেমিয়ার চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা সবাই একটাই ওষুধ ব্যবহার করেন এবং সেই ওষুধটা হলো ফ্যাবুক্সোস্ট্যাট। এই ওষুধটার কাজের পদ্ধতি হলো জ্যান্থিন অক্সিডেজ নামক এনজাইম যে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করেছিল তার কাজকে প্রশমিত করা। ফলে তখন পিউরিন থেকে আর ইউরিক অ্যাসিড তৈরি হতে পারে না এবং তখন রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল কমতে থাকে। ফেবুক্সোস্ট্যাট ওষুধটার ডোজ হলো 40 মিলিগ্রাম থেকে 80 মিলিগ্রাম প্রতিদিন একবার। এই ওষুধটা কতদিন চলবে সেটা ডাক্তারবাবুরাই ঠিক করেন। এই ফেবুক্সোস্ট্যাট ওষুধটা বাজারে আসার আগে অ্যালোপিউরিনল নামে একটা ওষুধ ডাক্তারবাবুরা খুব ব্যবহার করতেন এবং এখনো অনেক ডাক্তারবাবু এই অ্যালোপিউরিনল ওষুধটা ব্যবহার করেন। এর ডোজ হলো 100 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম প্রতিদিনে একবার। এর কাজের পদ্ধতিও ফেবুক্সোস্ট্যাট ওষুধের মতন, জ্যান্থিন অক্সিডেজ এনজাইমটাকে নিষ্ক্রিয় করা। এখানে আমি ছবিতে দেখাবো রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল কমাবার জন্য ডাক্তারবাবুরা যে ওষুধটা ব্যবহার করেন ফেবুক্সোস্ট্যাট, সেই ফেবুক্সোস্ট্যাট ওষুধটা কেমন করে কাজ করে। আমি
আগেই জানিয়েছি বা আমরা আগে জেনেছি যে অ্যাডেনিন এবং গুয়ানিন নামে দুটো অণু যারা পিউরিন গ্রুপে অবস্থিত সেইখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। প্রথমে অ্যাডেনিন থেকে তৈরি হয় হাইপোজ্যান্থিন এবং গুয়ানিন থেকে তৈরি হয় জ্যান্থিন। তারপর হাইপোজ্যান্থিন এবং জ্যান্থিন অক্সিডেজ এনজাইমের দ্বারা এই ইউরিক অ্যাসিডে পরিণত হয়। ফেবুক্সোস্ট্যাট এই ওষুধটা এই জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে প্রশমিত করে বা নিউট্রালাইজ করে দেয়, ফলে আর হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন হতে পারে না এবং জ্যান্থিন থেকে আর ইউরিক অ্যাসিড তৈরি হতে পারে না, ফলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা আস্তে আস্তে করে কমতে থাকে। আগে ফেবুক্সোস্ট্যাটের বদলে অ্যালোপিরিনল নামক ওষুধটা ব্যবহার হতো খুবই। এখানে দেখানো হয়েছে অ্যালোপিরিনল ও ফেবুক্সোস্ট্যাটের মতো জ্যান্থিন অক্সিডেজ এনজাইমটাকে প্রশমিত করে, কিন্তু এখন অ্যালোপিরিনল খুব একটা ব্যবহার হয় না। তার কারণ অ্যালোপিরিনলে খুব ড্রাগ রিয়াকশানস হয় বা অ্যালার্জিক রিয়াকশানস হয়, তাতে অনেক রোগী মারাও যায়। সেই জন্য ফেবুক্সোস্ট্যাট ওষুধটা এখন খুব ডাক্তারবাবুরা ব্যবহার করেন। প্রচুর লোকের মনে ধারণা আছে যে মসুর ডাল, টমেটো, পালং শাক প্রভৃতি কিছু উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত খাবার আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত সমস্ত খাবার আমাদের রক্তে ইউরিক অ্যাসিড কমায়। তার কারণ হলো উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত সমস্ত খাবারের মধ্যে অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যেও ডিএনএ এবং আরএনএ থাকে এবং তার মধ্যে পিউরিন গ্রুপের অ্যাডিনিন এবং গুয়ানিন থাকে এবং সেইগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে ইউরিক অ্যাসিড তৈরি করে, কিন্তু সেই ইউরিক অ্যাসিড আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ায় না। তার কারণ হলো উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত যে কোনো খাবারে অনেক ফাইবার্স, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যারা আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে সাহায্য করে। এখন আমরা জানব একজন লোকের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বেশি থাকলে তার কি কি খাওয়া উচিত নয়, অথবা কি কি খাবার খেলে একজন লোকের ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। সেই খাবারগুলো হলো অর্গান মিটস মানে লিভার, কিডনি এটসেট্রা, রেড মিটস মানে বিফ, ল্যাম্ব, পর্ক এটসেট্রা, সার্টেন সি ফুড যেমন সার্ডিনস, কডফিশ এটসেট্রা, প্রসেসড মিট যেমন বেকন, সসেজ, হটডগস এটসেট্রা, অ্যালকোহল, সোডা, হাই ফ্রুক্টোজ ফুডস যেমন বেভারেজ যে কোনো কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, কর্ন স্যুপ, হানি, এতে প্রচুর ফ্রুক্টোজ থাকে। এইগুলো খেলে রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বাড়ার খুব সম্ভাবনা থাকে। কফি মডারেট ইনটেক, অর্থাৎ এইগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা প্রবল থাকবে। এখন আমি কোট আনকোট একটা আন্তর্জাতিক বিখ্যাত মেডিকেল জার্নাল থেকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। প্ল্যান্টস contain purines, that means adenine and guanine, which break down to uric acid, but these plant-based purines have less harmful impact on our blood uric acid level than purines from animal sources. Many vegetables, legumes, whole grains like spinach মানে পালং শাক, টমেটো, পিচ মানে মটরশুঁটি, বিনস মানে সিম, মাশরুমস, লেন্টিলস মানে সব রকমের ডাল, মসুর ডাল এটসেট্রা হ্যাভ মডারেট টু হাই পিউরিন, দ্যাট মিনস adenine and guanine content, but often they do not raise our blood uric acid level as much as red meat and can reduce it, that means uric acid, due to their high fiber, vitamin C
and antioxidant content and promote the excretions of uric acid through urine. Hence, plant-based diet are often beneficial for managing gout and blood uric acid level. অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যেসব লোকের ধারণা আছে যে মসুর ডাল, পালং শাক, টমেটো খেলে ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে পারে, সেগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এই হলো ইউরিক অ্যাসিডের উপর আমার ছোট্ট আলোচনা, এবং আশা করি ইউরিক অ্যাসিড সম্বন্ধে সবার ধারণা কিছুটা পরিষ্কার হলো। তাই আলোচনা শেষে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাইকে আমার আবার অনুরোধ, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের ওপর বাংলাতে লেখা আমার ছোট্ট একটা বই আছে, এবং সেই বইটা কিনতে এবং পড়তে সবাইকে আমার খুব অনুরোধ রইল। সেই বইটা কেনার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করলে ওয়েবসাইটে লিঙ্ক পাওয়া যাবে, এবং সেই বইটার দাম হলো মাত্র 219 টাকা।